প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত বাকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুকসিমুল হাসান। আমার সঙ্গে দুজন অতিথি রয়েছেন, আরও একজন অতিথি পথে রয়েছেন, তিনি কিছুক্ষণের মধ্যে পৌঁছবেন। আমরা যে দুজন অতিথি রয়েছেন তাদের সঙ্গে শুরুতে পরিচিত হব, তারপর আমরা আলোচনার বিষয় নিয়ে আলোচনা করব। আমি প্রথমেই আমার ডানে রয়েছেন মাসুদ কামাল, সিনিয়র সাংবাদিক, এবং এরপর রয়েছেন সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনসিপি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আজ দর্শক আমরা এরকম আজকে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। দিনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাধারণত আমরা আলোচনা করি, কিন্তু আজকে আমরা দেখলাম যে বেশ কিছু জায়গায় রদবদল হয়েছে এবং সেই সাথে কিছু কিছু রদবদলের সঙ্গে বিক্ষোভেরও সম্পর্ক রয়েছে। এছাড়া আমরা গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় মব, বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, দেশ থেকে মব চলে যাবে, আবার অন্যদিকে দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশ ব্যাংক পর্যন্ত বিভিন্ন জায়গায় এরকম বিক্ষোভ দেখছি। এরকম একটি প্রেক্ষাপটে আমরা আলোচনা করব। আমি প্রথমেই মাসুদ কামাল ভাই আপনার কাছে যেতে চাই। আমি একটু বলি যে আজ সকালে বিভিন্ন দাবি পূরণ এবং 3 কর্মকর্তাকে কারণ দর্শন এবং বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। এসব দাবি না মানলে আগামীকাল বৃহস্পতিবার থেকে গভর্নরের পদত্যাগের দাবিতে কলম বিরতিতে যাবেন কর্মচারীরা, এমন ঘোষণা দেওয়া হয় সমাবেশ থেকে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসানিস মনসুরকে স্বৈরাচারী আচরণের প্রতিবাদে সংস্থাটির সর্বস্তরে, মানে স্বৈরাচারী বলা হচ্ছে তার আচরণকে, কর্মচারীদের প্রতিবাদ সভা আয়োজন করে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল। এতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা অংশ নেন। অবশ্য আজ সকালে অফিসে যাওয়ার পর গভর্নর পদে নতুন একজনকে নিয়োগের প্রক্রিয়া চলছে এমন খবর শোনার পরপরই মতিঝিলের কার্যালয় থেকে বেরিয়ে যান গভর্নর ডক্টর আহসানিস মনসুর। এর পরপরই তার উপদেষ্টা আহসানুল্লাহকে ব্যাংক থেকে বের করে দেওয়া হয়। আমি একটু আপনার কাছে জানতে চাই যে আমরা কোনটাকে মব বলবো, কোনটাকে বিক্ষোভ বলবো? এখন যদি মব বলতে হয়, এখানে মব তো গভর্নমেন্ট করছে এভাবে যে একজন গভর্নরকে উনি সরিয়ে দিতেই পারেন। গভর্নর অনেক কাজ সমস্যা থাকতে পারে। একটু আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক। আমরা আজকের আলোচনায় তাকেও স্বাগত জানাচ্ছি। দুঃখিত মাসুদ কামাল ভাই। জি, ওনাকে উনি সরিয়ে দিতেই পারেন, কোনো সমস্যা তো নাই। কিন্তু ওনাকে সরিয়ে দেওয়ার আগে উনি চেয়ারে বসে থেকে যদি উনি জানতে পারেন, পত্রিকায় নিউজ চলে আসে নতুন গভর্নর নিয়োগ করা হয়েছে, নিয়োগ দেওয়া হয়েছে অলরেডি, হ্যাঁ, নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপনতা আমি দেখলাম। তো এটা কেমন হলো ভাই? আপনি ওনাকে আগে সরাই দেন, আগে একটা প্রজ্ঞাপন দেন যে আপনাকে অব্যাহতি দেওয়া হলো। ওনাকে তো চুক্তি ভিত্তিক নিয়োগ করা হয়েছিল, চুক্তি অবসান ঘটানো হলো, হতেই পারে। সরকার তার পছন্দ অনুযায়ী লোককে নিয়োগ করতেই পারে। তো ওটা সরাইয়ে দিয়ে তারপর আপনি করেন। কিন্তু উনি থাকলেন, উনি শুনলেন যে আরেকজনকে নিয়োগ দেওয়া হয়েছে। উনি দেখলাম এক জায়গায় বলতেছেন যে আমাকে মানে অপসারণও করা হয় নাই, আমিও পদত্যাগ করিনি। উনি কিন্তু বলতেছে এই কথাগুলো। তো এই কথাগুলি যখন বাইরে আসে, যখন আমরা শুনতে পাই কথাগুলো মিডিয়াতে, সেটা কি গভর্নমেন্টের জন্য খুব ভালো কোনো ইঙ্গিত দেয়? এটা কি সরকারের জন্য এটা উচিত? দরকারটা কি রে ভাই? আপনি তাকে বলেন, আগে বলে দিলেই হয়। আমি কতগুলো জিনিস আমি বুঝি না যে এটা তো অবধারিত যে উনি তো একটা প্ল্যানিংয়ের পার্ট হিসেবে ছিলেন ওখানে, উনি কিছু কাজকর্ম করেছেন। এবং সত্যি কথা বলতে গিয়ে আমি বলি আপনাকে যে অন্তর্বর্তীকালীন সরকার যতগুলি কাজকর্ম করছে, একটা মানুষ পৃথিবীতে আপনি একটা মানুষ বাইর করতে পারবেন না যার সব খারাপ। 2-1টা কাজ ভালো করে, আবার একটা মানুষ পাবেন না যার সব ভালো, তারও 2-1টা ভুল থাকতে পারে। তো অন্তর্বর্তীকালীন সরকার যতগুলি কাজ করছে তার মধ্যে ভালো যে 2-1টা কাজ করছে সেটা কিন্তু এই আহসানিস মনসুর করছে। ব্যাংকিং সেক্টরটাকে উনি কিন্তু কন্ট্রোল রাখছে। আবার কিছু খারাপ কাজও করছে উনি এই যে কয়েকটা ব্যাংকে একত্র করার মাধ্যমে ওই ব্যাংকের প্রায় 75 লাখ গ্রাহককে সে কিন্তু একটা বিরাট একটা গাড্ডায় ফেলা দিচ্ছে। ওটা উনি অন্যায় করছে, ওনার ব্যক্তিগত ক্ষোভের কারণে করছে। কিন্তু ওটা কিন্তু হ্যাঁ অবশ্যই আমরা তো মানে ক্ষতির দিকে আছে ব্যাংকগুলো। আমি বলি আপনাকে ঘটনাটা কি, আমি জানি তো ঘটনাটা ভাই। এটা বলে তো উনি এক সময় ব্র্যাক ব্যাংকেরই ছিলেন, চেয়ারম্যান ছিলেন। ওই সময় যে এক্সিম ব্যাংকের নজরুল ইসলাম খান ছিলেন, এই লোক তো ছিল চামচা। সে করতো কি, বিভিন্ন ব্যাংক থেকে চান্দা মান্দা উঠাই নিয়ে হাসিনাকে দিত। এই দেখেন আপনার এই তহবিলের জন্য 10 কোটি টাকা দিয়ে ঘোষণা দিয়ে আসতো। আর সেখানে বলতো আপনি এই ব্যাংকে বলতো আপনি দেবেন 2 কোটি টাকা, আপনি দেবেন 1 কোটি টাকা, সবার কাছ থেকে নিয়ে সে ওখানে হিরো সাজতো আর কি। এটা ছিল তার স্বভাব। তো ব্র্যাক ব্যাংকে সে এরকম একটা টাকা অঙ্ক সে ধরছে, তখন আহসানিস মনসুর দিবে না বলছে, চাইছিল 2 কোটি টাকা, সে বোধহয় দিছে 20 লাখ টাকা। এটা নিয়ে তখন তার সঙ্গে একটা ছিল, ঝামেলা ছিল। তো ওই বাটপারকে সাইজ করার জন্য সে ব্যাংকটাকে সাইজ করে দিচ্ছে। এবং ব্যাংকটাকে সাইজ করতে কী হয়েছে, প্রায় 75 লাখ গ্রাহক কিন্তু ভাই, ওই ব্যাংকই সবচেয়ে বড় ব্যাংক ছিল। এবং এটা মোটামুটি অতটা দুর্বল ব্যাংক ছিল না, কিন্তু সে প্রথমে বলে দিল এই ব্যাংকগুলি কোনো নাই। বলাতে কী হলো, ব্যাংক তো ভাই চলে বিশ্বাসের উপর, পুরো ব্যাংক কলাপস করলো। এবং এই ব্যাংকের যে সমস্ত লোকজন টাকা পয়সা রাখছে সব টাকা আটকে গেছে। আপনি নজরুল ইসলাম ইয়েকে ঠিক করার জন্য
সাইজ করার জন্য। আপনি যে এত সাধারণ মানুষকে সাইজ করে দিলেন, এটা কি ঠিক করলেন? এগুলো নিয়ে ঠিক করে নাই, খারাপ কাজ অনেক আছে। কিন্তু পাশাপাশি আহসান এস মনসুর কিন্তু কিছু ভালো কাজও করছে। এই যে অবাধে টাকা বাইরে ফালায় চলে পাচার করা, এটা তো উনি থামাইছে রে ভাই, এটা বলে লাভ নাই তো। তো উনি কিছু ভালো কাজ করছে আমি মনে করি। কিন্তু তারপরেও তাকে আপনি বাদ দিতে পারেন। নতুন গভর্নমেন্ট, নতুন পলিসি, তার একটা আলাদা দৃষ্টিভঙ্গি আছে। এই দৃষ্টিভঙ্গি বাস্তবায়ন করার জন্য আপনার অর্থশাস্ত্রের লোক দরকার নাই, আপনি দরকার ব্যবসায়ী আপনি আনবেন, যারা নাকি যার কোনো উদাহরণ বাংলাদেশে পর্যন্ত নাই, জীবনে শুনি নাই। এটাই পরে আসতে আবার গার্মেন্ট যাচ্ছিলাম। ব্যবসা হলে ভালো হয়, আচ্ছা তাও ভালো, আপনি আনেন, আমার কোনো সমস্যা নাই। আপনি আনবেন, আপনি বুঝবেন, এই না ভালো লোকের মন্দ হলে আপনি তো বুঝবেন, কাছে কোনো সমস্যা নেই, আনেন। কিন্তু এটা তো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আনবেন। প্রথম প্রক্রিয়াটা কি, যে ওনাকে আপনি আগে বিদায় করবেন, জি, তারপরে আপনি একজনকে নিয়োগ দিবেন। ওনাকে বিদায় না করেই নিয়োগের প্রজ্ঞাপন আপনি বাইর করে দিয়েছেন, সবার কাছে আছে, মিডিয়াগুলি নিউজ করতেছে, শুনতে কেমন লাগে? এটা কিন্তু তড়িঘড়ি কিছু না তো। উনি কি করতো আগে জানলে পরে? তো এই জিনিসগুলি না আমার কাছে মনে হয়েছে কি যে মানে খুব আনারি লোকের হাতে বোধ হয় দায়িত্ব পড়ে গেছে। আমি জানি না শেষ পর্যন্ত কি হবে। আচ্ছা, আমরা আরও এটা নিয়ে আলোচনা করবো। আমি একটু সামন্ত আপনার কাছে জানতে চাই, এই একই ইস্যুতে আজকে এনসিপি নেতা সালেহউদ্দিন সিফাত তার ফেসবুক পোস্টে লিখেছেন যে বিক্ষোভের মুখে অফিস ছাড়লেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বেশ কিছু মেইন স্ট্রিম মিডিয়ার নিউজ, অভ্যুত্থানের সরকার থাকলে নিউজটা হতো এরকম, জুলাই যোদ্ধা নামে মবের মুখে অফিস ছাড়লেন তমুক। তো আসলে মব এবং বিক্ষোভ এই দুইটা শব্দ যদি আমরা বলি, সেক্ষেত্রে সালাউদ্দিন সিফাত যা বলুক না কেন, আসলে এই মবের কালচারটা কি একটু এনসিপি উস্কে দিয়ে গেছিল বা কোনোভাবে কার্যকর হিসেবে দেখিয়েছিল, যে কারণে এখনও সেই কালচার থেকে বের হচ্ছে না? না, এনসিপি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সহ আলোচক যারা আছেন সকলকে সালাম ও শুভেচ্ছা। এনসিপি কখনোই মপ করে নাই, নেভার এভার। আপনি একটা কোথায় শাহবাগে কোথায় মপ করছে? ধরেন যখন হাসনাত আব্দুল্লাহ বের হয়ে গেল আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে, তারপর সবাই গেল, সেখানে একটা অলরেডি সমাবেশ চলতেছিল, সেখানে হাসনাত আব্দুল্লাহও গেছে এবং তারপরে পার্টিগতভাবে আমরা সংহতি জানিয়ে এসেছি। নেভার এভার এনসিপি উস্কে দিয়ে কোনো মব করেছে, আপনি এটা দেখাতে পারবেন? অভিযোগ তো আছে আপনাদের। এবং মব কখন হয়? যখন আপনি নিয়মতান্ত্রিক পন্থা ফলো করেন না। যে কাউকে মানে আমি একটা বলি যে কাউকে আপনি সরকার যখন বদল হয়, এটা পৃথিবীর সকল দেশেই এটা মানে এক ধরনের চর্চা, নর্ম, মানে অলিখিত নর্ম, যে যারা প্রিভিয়াস গভর্নমেন্টের সময় ছিল তারা বড় বড় পোস্টে অনেকেই পরিবর্তন হয়ে যায়। কিন্তু আমেরিকা যেটা করে, আমেরিকার ক্ষেত্রে অটো পদত্যাগপত্র জমা দেওয়া হয়। কিছু তারা গ্রহণ করে, কিছু তারা পদত্যাগপত্র গ্রহণ করে না এবং বহাল রাখে উক্ত পদে। এখন এই জিনিসটা তো বাংলাদেশ তো কোনো সিভিল ফরম্যাটেই নাই। সিভিলিটি এটাকে দুর্বলতা হিসেবে দেখা হয় বাংলাদেশে। এখন আপনি যখন একটা প্রতিষ্ঠানে এখানে অনেক রদবদল হচ্ছে, সেটাকে স্বাভাবিকভাবে দেখতে চাইবো। একটা সরকার, কোনো রাজনৈতিক দল বাংলাদেশে আমি স্বাভাবিকভাবে দেখতে চাইবো উইথ এ গ্রেন অফ সল্ট। আমি এটা সমালোচনা আছে আমার, কিন্তু এটা স্বাভাবিক যে কি বিভিন্ন প্রতিষ্ঠান চালাতে হলে তার একটা নির্ভরযোগ্য লোক, সে যাকে মনে করে যে কোনো ধরনের সাপোর্টাস করবে না, প্রাতিষ্ঠানিক যে রুলস অ্যান্ড রেগুলেশনস এগুলো মেনটেন করবে, এরকম কাউকে সে বসাতে চায়। এখন কিন্তু সেই জায়গায় মানে এটা বাসসে হলো, আমরা বাসসের আলাপটা ভুলতে বসেছি, আলোচনা আমরা করেছি। বাসসে মাহবুব মোর্শেদকে মানে ওনাকে অপসারণ করা হলো এবং একই পদ্ধতিতে, তখন এটাকে বিক্ষোভী বলা হলো। দেখেন আপনি যখন মানে হ্যাঁ, এবং দুর্নীতির অভিযোগটা পরে আনা হয়েছে, যখন মব করা হয়েছে তখন তাকে সরানোটাই একমাত্র পন্থা। আমি এটাকে কোনোভাবে মানে যদি ইন্টারিম গভর্নমেন্টের সময়ে এটা মব হয়ে থাকে তাহলে এখনো এটা মবই, মানে একই জিনিস। এখন হচ্ছে নাম পরিচয় অনেকের ভালো করে পাওয়া যাচ্ছে আর কি, কারা করছেন। আমি আগেও বলেছি যে নির্বাচনটা কেন হওয়া দরকার, কারণ আমরা জানি যে কোন বডিটা আসলে এই কাজগুলো করতে সক্ষম হবে। তো আমরা নির্দিষ্ট একটা বডি পাবো যেখানে আমরা জবাবদিহিতা চাইতে পারবো। এখন এই যে যাকে নিয়োগ করা হলো, মানে আহসান মনসুর, উনি অত্যন্ত ক্যাপাবল লোক, এই বিষয়ে ভাই বলেছেন, আমি আর এটা রিপিট করব না। উনি অত্যন্ত ক্যাপাবল লোক, কিন্তু যাকে বসানো হলো আপনি তাকে দেখেন ব্যবসায়ী। উনি শুধু ব্যবসায়ী না, এটা তো একটা পরিচয়। এবং বাংলাদেশের প্রথম এইবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন একজন ব্যবসায়ী, এটা একটা বিষয়, এটা তার একটা পরিচয়। ওনার পরিচয় তো উনি বিএনপির যে স্টিয়ারিং কমিটি ছিল নির্বাচনের, সেই স্টিয়ারিং কমিটি 23 নম্বর মেম্বার ছিলেন উনি। শুধু তাই না, যে মানে সাধারণত বাংলাদেশের ব্যাংকের গভর্নর যে কোয়ালিফিকেশনের হয়, উনি ওই কোয়ালিফিকেশন টাচ করেন না।
এবং তাকে এবং মানে আপনি যদি আমি তো চাইলে যাকে ইচ্ছে বসাইতে পারি, না কোনো নিয়ম আছে বসাইতে কিনা? পারেন, কিন্তু আমরা যে যখন পাওয়ারে থাকে সে তো চাইবে সবচাইতে ভালো কাজটা করার, এটা ইন্টেনশন হওয়ার কথা, অবশ্যই এটা নর্মাল ইন্টেনশন। কিন্তু আমরা এখানে দেখি যে আমার লোক হইলেই হবে, এবং পরিষ্কার দলীয়করণের ভূমিকা আমরা দেখলাম বিএনপির ক্ষেত্রে। এবং পাওয়ারে যাওয়ার পরে রাষ্ট্র ক্ষমতা মানে অধিষ্ঠান হওয়ার পরে তাদের যে কর্মকাণ্ড খুব শীঘ্রই মানুষের রোশানলে পড়তে তাদের দেরি হবে না। এবং আমার কাছে মনেও হয় না বিএনপির কোনো ইন্টেনশন আছে দেশকে একটা সুস্থ স্বাভাবিক একটা আইন শৃঙ্খলা মধ্যে এবং লজিক্যাল গ্রাউন্ডে চালানো, লজিক্যালি চালানো, যৌক্তিকভাবে কাজগুলো করা, এটা কোনো ইন্টেনশন বিএনপির আছে বলে আমি ইন্টেনশন তো দেখি থাকা না। উচিত না, ইন্টেনশন তো তাদের থাকবে, তারা যদি ভালোভাবে চালায় সুনাম পাবে, পরের বার আবার আসবে, Exactly. এটা হওয়ার কথা। কিন্তু আমি আগেও বিএনপির অতিরিক্ত আত্মবিশ্বাস দেখেছি, এখনো তাদের আত্মবিশ্বাস আকাশচুম্বী। তারা মনে করছে যে তাদের এই যে ল্যান্ডস্লাইড ভিক্টরি, এই ভিক্টরি তাদের নিজস্ব অর্জন। এখানে যে আরো অনেক ফ্যাক্টর আছে সেগুলোকে তারা বিবেচনা করবেন না। এবং পুরো একেবারে পাওয়ার গ্রহণের পর থেকে আমি যদি এখন ঘটনা বলি, অন্তত 20টা ঘটনা আছে যেখানে তারা পরিষ্কারভাবে একদম যৌক্তিক যে মানদণ্ড এবং যেটা হওয়া উচিত সেটাকে লঙ্ঘন করেছেন। তো এইভাবে করে তো একটা মানে এইভাবে করে তো আমরা আসলে একটা ভালো সরকার দেখতে পাবো না। ওকে, আমরা একটু আজিজ ভাইয়ের কাছে যেতে চাই একই ইস্যুতে, এই ইস্যুটা শেষ করি, তারপর আমরা আরও দু একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। আপনি একটু এই যে বিষয়টা নিয়ে, বিশেষ করে আহসানিস মনসুরকে নিয়ে আমরা কথা বলছিলাম, তাকে তো অবশ্যই আমরা হোয়াইট হাউসে পর্যন্ত দেখি যখন মার্কিন প্রশাসন চেঞ্জ হয়ে যায়, টোটাল পরিবর্তন হয়ে যায়। পরিবর্তনটি সমস্যার কিছু না, কিন্তু যে প্রক্রিয়া এবং যেভাবে সরানো হলো, উনি এটা ডিজার্ভ করে কিনা? দেখেন, প্রথম হচ্ছে একটা গণতান্ত্রিক দেশে একটা কালচার চর্চা, একটা সংস্কৃতি তো ডেভেলপ করতে হবে। অবশ্যই। আমেরিকার সরকার বদলে গেলে বিচার বিভাগে পর্যন্ত পার্টি লোক দেয়। একদম। সুতরাং পার্টি লোক পরিবর্তন করা কোনো ব্যাপার না। ধরেন আমাদের দেশের পলিটিক্সটা ভিন্ন, গুপ্ত সুপ্ত নানান কিছু কাহিনী আছে। তো এখন তো এগুলো তো দেখা যাবে যে চিটা বাঁচলে আসলে একটা জায়গা, কিন্তু যে কায়দায় সরানো হলো না, এটাই আমি বলছি যে আহসানিস মনসুর তিনি অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে সবগুলো অর্গানের যত দায়িত্বে ছিল তার চাইতে ইনি কিন্তু বেটার লোক। কিন্তু তিনি প্রেস কনফারেন্স করছিলেন, সাংবাদিকরা অন্য রুমে বসেছিল। তিনি প্রেস কনফারেন্স যখন করেন তিনি জানেন না যে তার চাকরি চলে গেছে, আরেকজনের নিয়োগ হয়েছে, সাংবাদিকরাও জানে নাই, তাদেরকে বার করা নাই। সুতরাং এইভাবে আমি কিন্তু মাসুদ কামাল ভাইয়ের সাথে একমত। তাকে আগে সরিয়ে দিতে পারতো, এটা তো না, তাকে বললেই হতো যে আপনি রিজাইন করেন, তাও তো আরও ভালো হতো। তিনি রিজাইন করতেন, তার পছন্দের মতো লোক বসালো। এখন ধরেন এই প্রথম ধরেন আমলারা গভর্নর হয়েছে, অধিকাংশ ক্ষেত্রে অর্থনীতিবিদরা হয়েছে, এই প্রথম একজন ব্যবসায়ী গভর্নর হলো। তা আমাদেরকে দেখতে হবে, এখন ধরেন চেঞ্জ করার অধিকার আছে। তো সুতরাং আপনি তো আমাদের দেশ এবং রাজনীতি সংস্কৃতির উপরে একটা খেয়াল তো রাখবেন। হুট করে একটা লোক বাংলাদেশ ব্যাংকের গভর্নর এইভাবে পরিবর্তন, তাকে অলমোস্ট তাড়িয়ে দেওয়া এইভাবে। আজিজ ভাই, একটা জিনিস একটু আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে ধরেন আমরা যদি অন্তর্বর্তী সরকারের ভেতরে দেখি যে কেউ কেউ ধরেন অন্তর্বর্তী সরকারে ছিলেন, সেখানে নিরাপত্তা উপদেষ্টা থেকে পররাষ্ট্রমন্ত্রীও হয়েছেন, আবার অনেক খুব দ্রুত বেগে সরিয়ে দেওয়া হচ্ছে। মানে ক্রাইটেরিয়াটা কিভাবে সেট করা হচ্ছে? না, এটা তো ক্রাইটেরিয়া যারা সেট করতেছে তারা জানে। আপনার তবে ধারণা? আমাদের চোখে হচ্ছে যে ধরেন যাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ আছে, তার বিরুদ্ধে বিস্তর সমালোচনা। বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বাররাই বলেছে বিএনপি তার পদত্যাগ চেয়েছে, বিএনপি তার পদত্যাগ চেয়েছে। এবং আপনার লন্ডনে যখন তারেক ইউনূস বৈঠক হলো তখনও সে কিন্তু অগ্রভাগে ছিল, এটা নিয়েও সমালোচনা হয়েছে। সুতরাং তাকে কোন কারণে, এটা তো ক্লারিফাই করা দরকার ছিল। আমরা তো জনগণ, আমরা তো দেশের মালিক, তাই না? আমরা তো বুঝতে চাই। তিনি তো লতিফুর রহমান সাহেবের পিএস ছিলেন, তখন তো এক অফিসারের ওয়াইফকে একজন অফিসার গুলি করে মেরে ফেলে সে আত্মহত্যা করে, তারপর সে বিদেশ চলে গেছে। বিদেশ যাওয়ার পরে সে এক্সপার্ট হয়ে গেছে, আমি বুঝলাম না। তো এখন এই জন্য তো তার সম্পর্কে তো আমাদের ক্লিয়ার হতে হবে, আমরা জনগণ না। তাকে তত্ত্বাবধায়ক সরকার, তার মানে কি বিএনপিকে ক্ষমতায় আনার জন্য সে চেষ্টা করেছে, নাকি বাইরে যে সে সব ঘুরে বেড়াচ্ছে, সে খুব যোগ্য মেধাবী, খুন করলেও বিচার হয় না, তারপর অন্য অমুক দেশে যাবে, অমুক দেশে অমুককে ম্যানেজ করবে, তমুককে ম্যানেজ করবে, এগুলো করবে, গোপন চুক্তি করবে, সব ব্যবহার করতে পারবে, কোন ইস্যুতে করছে জানি না। আমার বক্তব্য হচ্ছে এটা আমরা বহুদিন পরে ধরেন
111 সহ বলা যায় 17 বছর আমরা কোনো নির্বাচন দেখি নাই। এদেশে গণতান্ত্রিক কাঠামো ভেঙে গেছে, অর্থনীতি থেকে শুরু করে মানুষের মনোজগৎ পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে। তা আর এখন বিএনপির যিনি প্রধান, তিনি কিন্তু লন্ডনে 17 বছর ছিল। সুতরাং তার নেতৃত্বে অন্য কেউ যদি এই ফায়দা লোটে, দোষটা কিন্তু তার ঘাড়েই পড়বে। Okay. আর তিনি একা কিন্তু একটা দেশ, এই 20 কোটি দেশের লোক একা চালাতে পারবে না। সুতরাং প্রত্যেকটা পদক্ষেপে তাদেরকে তো হিসাব করা দরকার এই সরকার। আমি একটু অ্যাড করি ভাইয়ের আমরা সাথে বিরতি যে নেব। একটু 30 সেকেন্ড, যে ব্যাংকে যারা এই মবটা আজকে করেছেন, এইটার এক ধরনের আমলাতান্ত্রিকতা আছে এবং এই আমলাদের অত্যন্ত পাওয়ারফুল তারা এক একজন হয়ে থাকেন এবং এরা কিন্তু পলিটিক্যাল ব্যাকআপ ছাড়া এই ধরনের কাজ করার কথা না। যখন এই ধরনের ব্যক্তিবর্গ আন্দোলন, স্বৈরাচারী, অমুক তমুক এই কথাগুলো বলছেন এবং ফলত আপনি যেটা করছেন যে একজন যোগ্য ব্যক্তিকে একজন অযোগ্য ব্যক্তি দিয়ে রিপ্লেস করছেন, এটা ইট সেটস এ খুব ব্যাড প্রেসিডেন্ট। কারণ একজন যোগ্য ব্যক্তি, উনি ঋণ খেলাপিদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, উনি আবার যে পাচারকৃত টাকা ফেরত আনার চেষ্টা করেছিলেন এবং প্রায় প্রায় উনি একাই যুদ্ধ ঘোষণা করেছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এমন একজনকে নিয়োগ করা হলো যার নিজের বিরুদ্ধেই ঋণ খেলাপের অভিযোগ আছে। উনি এটা পুরো তফসিলীকরণ করেছেন কিন্তু অভিযোগ তো ছিল। আমরা তো এই ধরনের মানে লেস যে কোয়ালিফাইড লোক দিয়ে তো মোর কোয়ালিফাইড লোককে আমরা রিপ্লেস করতে পারি না। আরেকটা বিষয় হচ্ছে এইটার কারণে বাংলাদেশের মতো দেশে যোগ্য ব্যক্তিরা কিন্তু সার্ভ করতে রাজি হন না। ওকে, এটা আমরা একটা একটু বিরতি নিয়ে এসে আবার এটা নিয়ে আলোচনা করব। দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত পাকে এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরেই। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত বাকে। আমি মুকসিমুল হাসান, আমার সঙ্গে অতিথি রয়েছেন তিনজন, রয়েছেন মাসুদ কামাল, রয়েছেন সামান্তা শারমিন এবং এম এ আজিজ। আমি একটু একটা সংবাদ জানিয়ে নিই। কিছুক্ষণ আগে 5.1 মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এটি ঢাকা সহ বিভিন্ন জায়গায় এটি অনুভূত হয়েছে, যদিও তেমন ক্ষয়ক্ষতির খবর আমাদের কাছে এখন আসেনি। মাসুদ কামাল ভাই, আপনার কাছে যে বিষয়টি নিয়ে একটু জানতে চাই সেটি হচ্ছে যে আমরা মবের আলোচনাটা মোটামুটি একটু শেষ করতে চাই, এরপর অন্য একটা আলোচনা আছে, কিন্তু শেষ একটা বিষয় জানতে চাই যে আমরা সোহরাওয়ার্দী উদ্যানে দেখলাম যে এর 2 দিন আগে সন্ধ্যার পরে বা রাতে বেশ পুলিশ অভিযান চালালো। আবার গতকালকে আমরা দেখলাম যে শেষ রাতে সেহরির পরে 2 জন মেয়ের সঙ্গে টিএসসিতে কিছু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের এক ধরনের লাঞ্ছনার শিকারী হয়েছে বলা যায়। তো আমাদের এই ধরনের মোলার পুলিশিং বলি কিংবা মানুষ নিজেই আবার আইন নিজের হাতে তুলে নেওয়া, এটা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও ধরা হতো যে কোনো একক সরকার না, কিন্তু এখন তো একটি নির্দিষ্ট সরকার এসেছে, এখন এটি আস্তে আস্তে কমবে। আপনি কতদিন লাগতে পারে? না, কিছুটা কমেছে, কিছুটা কমেনি তা না, কমেছে এবং আমি মনে করি এটা কমা উচিত। স্বরাষ্ট্র মন্ত্রী moral একটা policing স্পষ্ট এর বলেছে। কোনো লজিক নাই, এটা থাকতে পারে না, থাকা উচিত না। আপনি যেটাকে ঠিক মনে করছেন আমি সেটাকে ঠিক মনে করি না ভাই, আপনি কি করবেন? এটা তো আমার যদি আইনে যদি এটা কভার করে এটা আমার ব্যাপার, আইনে যদি কভার না করে আইন প্রয়োগের সংস্থা দেখবে। আপনি কে বলার আমাকে? আপনি বলতে পারেন না যে আমার ওনা কোথায় থাকতে হবে, এটা আপনি বলার কি? এমনকি ভাষার ক্ষেত্রে মোরাল পুলিশিং আমরা দেখেছি। ভাষার ক্ষেত্রে আপনি বলতে পারেন না, এটা মানে পরিষ্কার কথা ভাই। এখন এটা হলো জানেন, এটা আমি আপনি কি ভাবি কি বলি এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো রাষ্ট্র এখানে কীভাবে অ্যাক্ট করে। ভাই একটা জিনিস হলো কি, চিন্তার স্বাধীনতা থাকতে হবে, জীবনযাপনের স্বাধীনতা থাকতে হবে, ধর্ম পালনের স্বাধীনতা থাকতে হবে। যার যে যেটা মনে করে সে করবে, আপনি বাধা দেওয়ার কেউ না। যদি আইনে যতটুকু কভার করতে, এমনকি আমি মনে করি সামনে বইমেলা আসতেছে, জি, এই বইমেলায় কিন্তু এখনও ওই আইনটা আছে, যে আইনটা হলো আপনি কী বই করতেছেন এটা পুলিশ দেখবে। পুলিশকে দেখার এটা পুলিশ দেখার কি? পুলিশ বই পড়ে না? আমি বই পড়ি, আমিও বই পড়ি না, পুলিশে বই পড়ে না, তাহলে আমি দেখবো কেন, পুলিশ দেখবে কেন? যদি বইটা মন্দ হয় লোকে কিনবে না, শেষ। মন্দ বই লোকে কিনবে না, লোকের উপরে ছেড়ে দেন, আপনি কে ঠিক করার? এটা তুমি কিনতে পারবা, এটা তুমি কিনতে পারবা না, এটা আপনি ঠিক করতে পারেন না। কিন্তু এটা আমরা আগেও দেখেছি বই মেলা। এখন এই জিনিসটা হলো কি, পুলিশ ঠিক করে দিবে যে কোন বইটা চলবে কোন বইটা চলবে না, পুলিশ ঠিক করে দিবে ওখানে তুমি কতক্ষণ থাকতে পারবা কতক্ষণ থাকতে পারবা না। আমি এখানে 24 ঘন্টা থাকবো, আমাকে নিরাপত্তা দেওয়া আপনার দায়িত্ব, এটা আপনি দায়িত্ব দিবে, কারণ পুরো দেশটাই তো আমার জন্য অভয়ারণ্য হবে, এটাই তো আমি চাইবো। তা আপনি পারেন না কেন দিতে? নিজে পারবেন না, আবার অন্যের বলবেন তুমি এরকম করতে পারবা না, তুমি ডাইনে তাকাইতে পারবা না, বায়ে তাকাইতে পারবা না। হোয়াট ইজ দিস? এটা হলো অক্ষমের অজুহাত এটা। তো এইগুলির ব্যাপারে আমরা একটা মুক্ত সমাজ চাই ভাই। সারা দুনিয়া চলে একভাবে, আমি চলবো আরেকভাবে, এটা হতে পারে না।
যার যার চিন্তার, যার যার জীবনযাপনের অধিকার তার, এবং সেই জায়গায় আপনি হাত দিতে পারেন না। আপনি পাঞ্জাবি পরে আসছেন, আমি পাঞ্জাবি পরে আসছি, আজিজ ভাই আজকে কোট পরে আসছি, কারণ কোনটা ঠিক? কারণ আমারটা পছন্দ, ওনার ভালো লাগে না, ওনার যাই কি ওনার কোট খুলে ফেলাবো নাকি? নাকি উনি আমার পাঞ্জাবি ধরে টানাটানি করবে? এটা তো করতে পারবে না। ওনার এটা পছন্দ উনি করছে, আমার এটা পছন্দ আমি করছি, এটা মানতে হবে। আরেকটা বিষয় আপনার কাছে একটু ছোট্ট করে জানার পরে আমি সামান্তার কাছে এটা নিয়ে প্রশ্ন আছে, যেহেতু এটি নিয়ে আজকে নাহিদ ইসলামও কথা বলেছে, সেটি হচ্ছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, তিনি মানে সম্প্রতি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন বা সাক্ষাৎকার প্রচার হয়েছে, সেখানে অন্তর্বর্তী সরকার তার কার্যক্রমে বাধা দিয়েছে বিভিন্ন মানে এই সংক্রান্ত যে সংবাদটি রয়েছে, আপনি নিশ্চয়ই একজন সিনিয়র সাংবাদিক, আপনার কাছে এই নিউজটি এবং এই বাস্তবতাটাকে কিভাবে মূল্যায়ন করবেন? এই নিউজ 3টে ওটা পড়েছি যতটুকু সম্ভব। আমি প্রথম পার্টটা পড়েছি, দ্বিতীয় পার্টটা পড়িনি, বাট এটা আমি জানি। এটা আমি বিভিন্নভাবে এই তথ্যগুলো আমার কাছে আগেও আসছিল, আমি জানতাম এগুলো। অন্তর্বর্তীকালীন সরকার ওনার সঙ্গে অন্যায় করেছে। অন্তর্বর্তীকালীন সরকার প্রেসিডেন্টের সঙ্গে, প্রেসিডেন্টকে অপমান করতে যায় নিজেদের অযোগ্যতা প্রমাণ করেছে। দেখেন, শাহাবুদ্দিন চুপ্পুকে এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো উনি যখন ওখানে প্রেসিডেন্ট হয়ে গেছেন, জি, উনি আর পোস্ট হলো ইম্পর্টেন্ট। আপনি যখন ওই পোস্টটাকে অপমান করেন, তখন আপনি আপনার যে চিন্তা এবং মানসিকতার যে দীনতা, তার প্রকাশ ঘটান। অন্যায়টা কিভাবে করেছে মানে? অনেক বিভিন্নভাবে করেছে। যেমন আমি কতগুলো জিনিস বলি, যেমন এই যে আমেরিকার সঙ্গে একটা চুক্তি হয়েছে, জি, এটা তো প্রেসিডেন্ট জানে না, কেন জানবে না? কেন? এখন চুক্তির ক্ষেত্রে কোনটা প্রেসিডেন্ট জানবে? সব জানাবে। বাইরের যে কোনো চুক্তি ওনাকে ইনফর্ম করবে না? হ্যাঁ, ইনফর্ম করবে। তো উনি তো ওনাকে ইনফর্ম করে নাই তো। মানে উনি যদি এখন ক্লেম করে আমি ইনফর্ম না, তাহলে ইনফর্ম। উনি বলছে এটা আমি জানি না, এটা বলছে আমাকে জানানো হয় নাই, উনি তো এটা বলছে। তো ওনাকে বলবেন না কেন আপনি? হ্যাঁ, উনি লোক খারাপ, ওকে, লোক খারাপ আপনি বলতে পারছেন। আওয়ামী লীগ যাকে বানাইছে, এখন দেখেন আওয়ামী লীগ একটা অযোগ্য লোককে বানাইছে, আমি ধরে নিলাম, আমি তর্কের খাতে ধরলাম উনি লোক খুব খারাপ, খুব অযোগ্য লোক, কিন্তু উনি তো প্রেসিডেন্ট পোস্টের মধ্যে বসে আছে রে ভাই, উনি ওখানে বসে আছে না? অবশ্যই। তাহলে যেখানে উনি বলছে কি যে রাষ্ট্রপতিদের যে সম্মেলন, যেখানে আমি যেতে চেয়েছিলাম আমাকে যেতে দেয় নাই, বরঞ্চ বলা চিঠি দিয়েছে যে আমি অসুস্থ, আমি অন্য কাজ দিয়ে খুব ব্যস্ত, ওই চিঠি লিখে আমার কাছে পাঠাচ্ছে যে আপনি এখানে সাইন করে দেন। কেন এটা কেন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়? কেন করছে? করতে পারে না তো, উনি তো অসুস্থ না, তো ওনাকে যেতে দেবেন আপনি? কেন যেতে দেবেন? তাহলে ওনাকে আপনি রাষ্ট্রপতি রাখলেন কেন? আচ্ছা, এইটা নিয়ে একটু সামান্তার কাছে জানতে চাই। রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন রাষ্ট্রপতিকে সংসদের প্রথম অধিবেশনে অভিশংসন করতে হবে, এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করতে হবে। এই বিষয়টি একটু জানতে চাই, আসলে কোন গণহত্যার দায়ে তাকে অভিযুক্ত করা হচ্ছে এবং হঠাৎ করে এনসিপির এরকম দাবি কেন? পদত্যাগের দাবি আগেও ছিল। রাষ্ট্রপতি আমাদের এখানে কিভাবে নিয়োগ হয় বাংলাদেশে? সংবিধান অনুযায়ী সংবিধানের সংসদের কি? মাধ্যমেই হয়। সংসদের মাধ্যমে নাকি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে? না, সংসদ থেকে। সংসদের মাধ্যমেই হয়। প্রধানমন্ত্রী তিনি যখন পরামর্শটা কার্যক্রম করবেন সেগুলো প্রধানমন্ত্রী তাকে শুধু জানাবেন, কিন্তু প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিজেই নেবেন। কিন্তু আমরা যে এতদিন ধরে আমাদের দেশের যে আলাপটা, এটা তো গত শুধু 15 বছর 17 বছরের আলাপ না, এটা তো পূর্বেরও আলাপ। বাংলাদেশে পাওয়ার খুবই সেন্ট্রালাইজড, সব প্রেসিডেন্ট, সব প্রাইম মিনিস্টারের কাছে জমা থাকে। ইভেন রাষ্ট্রপতিরও কোনো ওয়ার্ক নাই, বেসিক্যালি তার কোনো ওয়ার্ক নাই, এবং তাকে পরামর্শক্রমে রাখা হয় এবং তাকে প্রধানমন্ত্রী যখন যা করতে বলেন উনি তাই করেন। এইটাই তো একটা দুইটা ছাড়া, যেমন প্রধান নির্বাচন কমিশনারের ক্ষেত্রে ধরেন আমেরিকায় এবং এছাড়া প্রধান বিচারপতি নিয়োগ উনি নিজের মতো করে দিতে পারে। আসলে কি আমাদের দেশের সংবিধান অনুযায়ী উনি পারেন। সংবিধান অনুযায়ী সব জায়গায় কিন্তু প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে এটাই না, রাখা এই আছে। প্রধান বিচারপতি নিয়োগে প্রধানমন্ত্রীর পরামর্শ লাগে না ওনার। আচ্ছা, এখন ধরেন এই যে আমেরিকার দিকে তাকান, ওখানকার সুপ্রিম কোর্ট তার যে প্রেসিডেন্ট তার বিপরীতে অবস্থান নিয়েছেন, দেখেছেন এটা এই ট্যারিফের ইস্যুতে। True. এবং সুপ্রিম কোর্টের উপরে তো পুরো ট্রাম্প পুরোপুরি ক্ষিপ্ত, এবং উনি বলেছেন যে সুপ্রিম কোর্ট যেটা সার্বভৌম প্রতিষ্ঠান, সেটা একেবারে আমেরিকা বিরোধী একটা অবস্থান নিয়েছে। এখন আমাদের দেশে তো আমরা কোনো প্রতিষ্ঠানকে স্বাধীনতা চর্চা করতে দেখি না, আমাদের রাষ্ট্র এই জন্য স্বাধীন না। সো আমি তো বলবো যে বিএনপি একটা এন্ডলেস লুপের মধ্যে পড়ে গিয়েছে। এই লুপের মধ্যে বিএনপি যেমন আছে আমরাও আছি, কিন্তু বিএনপির এই মানে যেই ধরনের লুপে পড়েছে এটা তারা ভবিষ্যতে বুঝবে। বিএনপি প্রথমত বলল যে এই অন্তর্বর্তীকালীন সরকার এইটা
নানান ইস্যুতে যখন তাদের বনিবনা হলো না, তখন এটা বললো যে এটা অবৈধ, এটা ঠিকভাবে কাজ করতেছে না, এটা এমন হওয়ার কথা না, এটা একটা শুধু তত্ত্বাবধায়ক সরকার, এগুলো বলেছে না, একটু চাপে রেখেছে। চাপে রেখেছে। আচ্ছা, ধরলাম আমি চাপিয়ে রেখেছে তর্কের খাতিরে। পরবর্তীতে যখন আবার বিএনপির কোনো সুবিধা অন্তর্বর্তীকালীন সরকার এগ্রি করলো, তখন আবার সিচুয়েশন ঘুরে গেল। লন্ডনে যাওয়ার আগে পরের কথা বলছে, আগে পরে যাওয়ার কথা বলছে, লন্ডনের আগে পরে পুরো সিনারিও ডিফারেন্ট হয়ে গেল। এখন বিএনপি বলল যে এই মানে যখন রাষ্ট্রপতি সরানোর আলাপটা, এই আলাপটা তো আমরা তুলেছিলাম, তাই না? হ্যাঁ, আপনারা শুরু তখন থেকেই আমরা শুরু থেকে বলেছি যে এইটা সাংবিধানিক সংকট তৈরি করবে, আপনি করলে পুরোটাই নতুন করে করেন, আপনি রাষ্ট্রপতি নিয়োগ দিতেন। এখন তখন কিন্তু বিএনপির কথাটা ছিল যে প্রধান উপদেষ্টা করতে পারে কিনা, প্রধান উপদেষ্টা কি নির্বাচন দিতে পারে? প্রধান উপদেষ্টা যদি রাষ্ট্রপতি নিয়োগ করতে না পারে, প্রধান উপদেষ্টা কি নির্বাচন দিতে পারে? তাহলে কি বিএনপি অবৈধ সরকার? মানে এই যে একটা সাংবিধানিক সংকট ওনারা বলেন, কিন্তু ওনারা কিন্তু একটা সাংবিধানিক সংকটের লুপে ওনারা নিজেরাও আছেন। তো ওনারা এটাকে এক ধরনের ডিনায়াল মুডে আছেন যে আমরা কেয়ার করি না। এখন সবচেয়ে বড় ব্যাপার, ভিজুয়াল খুব ইম্পর্টেন্ট। আপনি প্রথম একদিনে দেখলাম যে কালের কণ্ঠে রাষ্ট্রপতি, যার নাম শাহাবুদ্দিন চুপ্পু, উনি পায়ের উপর পা তুলে বক্তব্য দিচ্ছেন, সাক্ষাৎকার দিচ্ছেন, সেটা ছাপাচ্ছেন এমন একজন সাংবাদিক যিনি নিজেই আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট ছিল, এই অভিযোগ আছে তার বিরুদ্ধে। এবং সে কালের কণ্ঠের, আপনি যদি জানেন ভিতরকার খবর, তারা সাংবাদিক মহলে এটা নিয়ে অনেক কথা আছে যে এটা এই লোকটার ব্যাপারে, এই ধরনের একজন মানে অজানা অনেক কথা সামনে নিয়ে আসছে, খারাপ কি? সেটা তো অসুবিধা নাই, কিন্তু এই যে ভিজুয়াল তৈরি করা, যে একজন পতিত স্বৈরাচারের নিয়োগ করা রাষ্ট্রপতি, উনি পায়ের উপর পা তুলে বক্তব্য দিচ্ছেন, এই ভিজুয়ালগুলো কি বিএনপির জন্য খুব ভালো হচ্ছে? পরের দিন ওই ভিজুয়ালকে ইগনোর করে তারেক রহমান সাহেব, উনি বর্তমান প্রধানমন্ত্রী, পাশে রাষ্ট্রপতিকে নিয়ে হেঁটে যাচ্ছেন, পিছনে সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী। সো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর জবাব তো তাদেরকে একদিন না একদিন দিতে হবে। ওকে ওকে, নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা একটু আজিজ ভাই আপনার কাছেও এই রাষ্ট্রপতি ইস্যুটি একটু জানতে চাই, যে ইন্টারভিউ তার প্রকাশিত হয়েছে সেটি সম্পর্কে আপনার মূল্যায়ন, এবং বিএনপি সরকার আপনার কাছে এভাবে একটু যদি জিজ্ঞেস করি, কি মনে হয় ওনাকে অনেকদিন ক্যারি করবে, নাকি প্রথম সংসদের মাধ্যমেই রাষ্ট্রপতি নতুন নিয়োগ হতে পারে? আমার মনে হয় ক্যারি করবে না। গভর্নর যেমন গেছে এভাবে হয়তো যাবে না, সংসদের মাধ্যমেই নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবে এবং প্রেসিডেন্ট আলোচনায় আছে, সুতরাং বিএনপির তরফ থেকেই প্রেসিডেন্ট হবে। এই দ্বিতীয়, এখনো যেহেতু প্রেসিডেন্ট আলোচনায় আছে বললেন, একটু জানতে চাই কে কে আলোচনায় আছে? না, এটা তো জাস্ট মিডিয়া টিডিয়া আসছে, এ তো বলা যায় না। আছে তো সিনিয়র কয়েকজন উপদেষ্টা আছে না, তার ভিতর থেকে কাউকে বানায় ফেলবে। তো 3-4 জন আলোচনায় আছে, কারণ স্পিকার আছে, প্রেসিডেন্ট আছে, হুইপ আছে, এগুলো আলোচনায় আছে। সবই কি স্থায়ী কমিটির সদস্য? অলমোস্ট। তো আমার বক্তব্য হচ্ছে যে ধরেন আগে রাষ্ট্রপতিটা কি এটা বুঝতে হবে। রাষ্ট্রপতিটা একটা ইনস্টিটিউশন, দেশের প্রতীক। এখন ব্যক্তিগতভাবে শাহাবুদ্দিন চুপ্পু কি, তার অতীত কি, সেগুলো তো এখন আসবে না। সে প্রেসিডেন্ট, দেশের প্রেসিডেন্ট, এবং সে এটা সাংবিধানিক একটা পদ। সে রাষ্ট্রপ্রধান, এই জন্য বলা হয়, সরকার প্রধানও না, রাষ্ট্রপ্রধান, দেশের 1 নম্বর নাগরিক, সর্বোচ্চ সবকিছু 1 নম্বর। এখন আমার বক্তব্য হলো সে দীর্ঘদিন কথা বলতে পারে না। এখন ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার প্রধান, হ্যাঁ, তিনি তো একবারও ওনার সাথে উনি বলছে, এই 18 মাসে একবারও দেখা করে নাই। কিন্তু সাংবিধানিক বাধ্যবাধকতা আছে ডক্টর মোহাম্মদ ইউনূস তার সাথে বাইরে ভ্রমণ করে আসলে তাকে রিপোর্ট করা, হ্যাঁ, তা তো করে নাই। এমনকি দেখা গেছে প্রায় প্রজ্ঞাপন জারি হয়েছে প্রায় 115টা না 50টা, অনেক প্রজ্ঞাপন সে জানেই না। সে বলে যে অনেক প্রজ্ঞাপন তো সংবিধানের সাথে সাংঘর্ষিক, আমি কি করব, এরকম একটা। আবার তো আমার কথা হলো সে যে তখন যে তাকে যে আপনাকে সরিয়ে দেওয়ার যে প্রসেসটা, সেটাও আমি বলবো যে ডক্টর মোহাম্মদ ইউনূস সেই বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মতো বলবো, তিনি ট্রান্সপারেন্ট ভূমিকা নিতেন। উনি লোক পাঠায় দিছে আপনার নিয়ে, হকার নিয়ে, ঠেলাগাড়ি দিয়ে, তারপরে আর্মি 3 বাহিনী ওখানে প্রোটেকশন দিয়েছে তাকে, এখন বিএনপিও দিয়েছে। আমার বক্তব্য হচ্ছে যে সরকারটা তো সাংবিধানিক সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার যেটা ছিল, সাংবিধানিকভাবে একটা বৈধতা দেওয়া হয়েছে, সেটা নিয়েও বক্তব্য। চূড়ান্ত বৈধতা তো নতুন সংসদ দিবে, কিন্তু 106 অনুচ্ছেদে
সুপ্রিম কোর্টের রেফারেন্স নেওয়া হয়েছে। আজিজ ভাই, আমরা এখান থেকেই আবার আলোচনা শুরু করবো একটা বিরতি নিয়ে এসে একটু। দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত বাকে এ পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছে একটু পরেই। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত বাকে। সাথে আছি আমি মুকসিমুল হাসান, আমার সঙ্গে রয়েছেন এম এ আজিজ, সামান্তা শারমিন এবং মাসুদ কামাল। আমি আজিজ ভাই, আপনি যেখানে বক্তব্য দিচ্ছিলেন সেখান থেকে আরও একটু ছোট্ট প্রশ্ন জুড়ে দিই। সেটি হচ্ছে যে এই রাষ্ট্রপতি বলি, সংবিধান বলি, এই অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা বলি এবং বর্তমান সরকারের বৈধতা বলি, এগুলো সবই তো আপকামিং সংসদের উপরে নির্ভর করছে। সেই সংসদে আসলে বিএনপি আসলে কী ভূমিকা রাখবে, বিশেষ করে জয়ের পরে এখনও যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি, সেটি প্রথমেই নিতে পারে কিনা? না, দেখেন, যদি ঐক্যমত্য কমিশনে যেটা জাতীয় সনদ করেছে সেখানে লেখা আছে পরিষ্কার, এটা যদি সব দল মানে, অভ্যুত্থানের শক্তি সব যদি মানে, কোনো সমস্যা হওয়ার কথা না। কারণ হচ্ছে প্রত্যেকটা, যেখানে বিএনপি নোট অফ ডিসেন্ট দিছে বা অন্য দল একটি যে কোনো সংস্কার প্রস্তাব আসছে, প্রস্তাবের ভিতরে এতগুলো দল একমত হয়েছে, এতগুলো দল নোট অফ ডিসেন্ট দিয়েছে, একমত হয় নাই, এত দল নোট অফ ডিসেন্ট দিয়েছে। তো এখন আবার নোট লেখছে, নোটে আছে জুলাই সনদ, যেটা জাতীয় সনদ, নোট লেখা আছে যে যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে তারা যদি জনগণের ম্যান্ডেট পায় তাহলে তাদের মতো করে যা করার করবে, তাহলে তো বাধা নাই। এখন বিএনপি 2/3 মেজরিটি পাইছে, সে যদি কয় সরকারকে, ইউনূস সরকারকে অবৈধ ঘোষণা করে দিবে, কিছু ঠেকাইতে পারবেন? কোনো ঠেকাইতে পারবেন না। সংসদ তো সার্বভৌম, সংসদকে তো চ্যালেঞ্জ করতে পারবেন না। তো সুতরাং আমি বলছি এইটাই যে জুলাই সনদ যেটা, সেটা যেটা বানা হচ্ছে, আমি বলছি যে আগেই যেটা বলছি যে আপনি 106 অনুচ্ছেদের রেফারেন্সে আপনি 148 অনুচ্ছেদে ওত নিলেন, সেখানে তো আমি নিজেও উপস্থিত ছিলাম, সংবিধান সমুন্নত রাখার জন্য। সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো কিছু সংস্কার করার এখতিয়ার এই সরকারের নাই, কিন্তু করছে তো। জুলাই সনদ তৈরি করছে, আবার নোট অফ ডিসেন্ট করে আলাদা রেখে আড়াল করে 4 দফা দিয়ে দিছে, কোনো ভোটে 4 দফা দিয়ে দিয়েছে। সুতরাং আমি তো দেখলাম যে একটা সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, সে তো বলছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে সে মামলা করবে, ওপেন টকশোতে বলছে, ওপেন বলছে, তো সে কেস করবে। কারণ এক হলো চুপ্পুর সাথে দেখা করে নাই, চুপ্পুকে ইগনোর করছে, এটা সে পারে না। কারণ প্রেসিডেন্ট ইনস্টিটিউশন, সাংবিধানিক যে বাধ্যকতা সেটা তার মানা উচিত ছিল, সে এটাকে ব্র্যাক ব্যাংক মনে করে, গ্রামীণ ব্যাংক মনে করছে, হ্যাঁ ওরকম। এটা তো চলবে না। 1, 2 হচ্ছে যে জুলাই সনদ যেটা, সেখানে ওই ডক্টর মোহাম্মদ ইউনূস যা লিখে গেছে জুলাই সনদে, এখানে বিএনপিকে ধরার কোনো স্কোপই নেই। আমার কাছে জুলাই সনদ পকেটে থাকে, আমি আপনাকে একটা জিনিস পড়ে শোনাই, তাহলে একদম সময় নাই, একেবারে শেষ পর্যায়ে। হ্যাঁ, তাহলে আমরা আরেকদিন এটা আমি যেটা মুখে বলছি ওইটাই ঠিক। অর্থাৎ জুলাই সনদ তৈরি করছে, কিন্তু বিএনপিকে অর্থাৎ 2/3 মেজরিটি পাবে এই হিসাব বোধহয় ডক্টর ইউনূসের মাথায় ছিল না। 2/3 মেজরিটি পাইছে, এখন বিএনপি স্কেপ করে গেল, আর জুলাই সনদের ভিতরে আটকাতে পারতেছে। ওকে, আসলে কি তাই সামান্তা? 2/3 মেজরিটি পাওয়ার কারণে গণভোটে হ্যাঁ হওয়ার পরেও কি বিএনপি যা ইচ্ছা তাই করতে পারবে? এখানে অনেকগুলো বিষয়, যেমন আমরা যে মানে অনেকগুলো জায়গায় এখানে ঝামেলা তৈরি হয়। সংসদ সার্বভৌম, কিন্তু মানুষ কি, বাংলাদেশের মানুষ কি, সেটা সার্বভৌম কি না? স্বাধীন, সার্বভৌমত্ব। দেশ তাহলে সার্বভৌম। এই যে আপরাইজিংকে কি তাহলে আমরা পুরোপুরি মুছে ফেলার চেষ্টা করতেছি? পুরোপুরি মানে টপ টু বটম গত 1.5 বছর কিছুই হয় নাই বাংলাদেশে। জুলাই থেকে এখন পর্যন্ত কিছু হয় নাই বাংলাদেশে। হাসিনার পরে এরপরে বিএনপি আসছে, বিএনপির জন্য এটা সম্মানজনক? মানে একটা নির্বাচিত আপনি 2/3 পায় আপনি অনেক খুশি হচ্ছেন, অনেক অহংকার আপনার তারাও তো গর্ব। এই অভ্যুত্থানকে কিন্তু own করে। আমি এটি, আমার পরের প্রশ্নটা এটাই যে বিএনপি যে নেতাকর্মীরা অভ্যুত্থানে ছিল তাদের কি ফাঁসি দেবে বিএনপি? আমার তো মনে হচ্ছে পরিস্থিতি ওদিকে যাচ্ছে। মানে তারা চায় যে অভ্যুত্থান বলে কিছু হয় নাই, এবং গত 1.5 বছর কোনো কিছুই হয় নাই বাংলাদেশে, জাস্ট একটা রেজিম চেঞ্জ, এবং রেজিমে আওয়ামী লীগের পরে বিএনপি আসছে। এখন বিএনপি আবার আওয়ামী লীগকে নিয়ে আসার চেষ্টা করতেছে। এটা কি এখনই বলা যায়? বিএনপি তো এখন পর্যন্ত ওন করে যাচ্ছে, মানে সংসদ আপনি বসে যদি যদি সব দেখেন, না করে দেয় তারপরে না বলা যায়। এইটা আমি অনেক, মানে এটা শুধু এখন না, আমি ইলেকশনের আগেও বলেছি, বিএনপির এই ধরনের কথাবার্তা এটা আজকে থেকে বলছে না, এটা ইলেকশনের আগেও বলছে। মুখে একরকম বলছিল, বিএনপি তো এখানে চরমভাবে মুনাফিকি আচরণ করেছে, দ্বিচারিতা করেছে। মুখে বলেছে হ্যাঁ
প্রচার করেছেন না, এরকম অসংখ্য ভিডিও আমি আপনাকে দিতে পারবো। এবং এরকমও করেছে যে গণহারে জি তাদের নেতাকর্মীদের মধ্যে হ্যাঁ সম্পর্কে বিতৃষ্ণা ছড়ানোর জন্য, মানে না দিলে রাজাকার আসবে, হ্যাঁ দিলে রাজাকার আসবে, না দিলে মুক্তিযুদ্ধ জিতবে, এই ধরনের ভ্রান্ত মন্তব্য তারা ছড়িয়েছে। এখন এসে ধরেন তার বিএনপি তো শুরু থেকেও কোঅপারেটিভ ছিল না, তারা এটাকে রেজিম চেঞ্জ হিসেবেই দেখতে চায়। মানে 4টা 8টা গত দুই দিন আগেও জেলা কার্যালয় খোলা হয়েছে বিএনপির, প্রত্যেকটা তো বিএনপির নেতাকর্মীরাই, সরি আওয়ামী লীগের খোলা হয়েছে, বিএনপির নেতাকর্মীরা গিয়ে খুলে দিয়েছে। আবার এই আমাদের সাথে নিরাপত্তা তাদের দিচ্ছে। সংঘর্ষ হয়েছে, মারাও গেছে নড়াইলে। খুবই কম, আপনি মানে যেই হারে কার্যালয় খোলা হচ্ছে সেই হারে তো তারা মানে প্রোটেস্ট করছেন না। বিএনপির যারা গ্রাউন্ড পর্যায়ে নেতাকর্মী তাদের ভিতরে কিন্তু ভয় আছে এবং তারা কিন্তু বুঝতে পারছে যে মাঠ পর্যায়ে পরিস্থিতি কি। নেতাকর্মীদের সাথে লিডারের কোনো সম্পর্ক নাই এখানে বিএনপির মধ্যে, এবং মানে পুরো পরিস্থিতিটা এমন করে ফেলা হচ্ছে যে বিএনপির কোনো ধরনের কেয়ারই করে না, যে মানুষের যে পরিবর্তনের আকাঙ্ক্ষা এটা বিএনপি কেয়ার করে না, মুখে ভালো কথা বলছে। ওকে, আমরা মাসুদ কামাল ভাই, আসলে কি বিএনপি কেয়ার করে না জুলাই সনদ, গণভোটে হ্যাঁ, কিংবা যে যে ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট ছাড়াই বিএনপি একমত ছিল, সেই সমস্ত বিষয়গুলো কি আসলেই বাস্তবায়ন করবেন এরকম আশঙ্কা করার? একটা কথা বলি, এখানে না দুটা জিনিস মানে গুলিয়ে ফেলানো হয়েছে। জি, আমি যেটা মনে করি যে জিনিস হলো 24-এর যে গণ অভ্যুত্থান, জি, এবং তারপরে পরিবর্তনের একটা আকাঙ্ক্ষা, সংস্কারের একটা আকাঙ্ক্ষা, এই সংস্কারের আকাঙ্ক্ষাকেই বর্তমানে যে জুলাই সনদ যেভাবে আমাদের কাছে আসছে এবং সেটা বাস্তবায়নের জন্য যে প্রক্রিয়াটা নির্ধারণ করা হয়েছে, এই দুটো কিন্তু এক না। পরিবর্তনের যে আকাঙ্ক্ষা, সংস্কার, জুলাই সনদকে আপনি ভাবতেছেন এটাই সংস্কার, এটাই কি একমাত্র সংস্কার? এই সংস্কারটা কি সর্বোত্তম সংস্কার? এটা নিয়ে তো আমারই আপত্তি আছে। আমি তো শুরু থেকেই বলতেছি এই সংস্কারের দায়িত্বটা যাদেরকে দেওয়া হয়েছে এই লোকগুলি আপ টু দ্য মার্ক নয়, এবং সংস্কারের দায়িত্বগুলি যারা পালন করেছে যে লোকগুলো, এই লোকগুলো দেশপ্রেমিক নয়। কিন্তু রাজনৈতিক দলগুলো তো এটা মেনেই নিয়েছে। রাজনৈতিক দল হলেছে কি হয়েছে? আমি রাজনীতি করি না, আমার মতামত নাই। অবশ্যই আছে। ওই রাজনৈতিক দল কই খুঁজে পাইছেন? কেউ 30টা দল ছিল এই ইলেকশনে, 30টা দলকে জনগণ কি পরিমাণ ভোট দিছে দেখেন নাই? পলিটিক্যাল কতগুলি পলিটিক্যাল পার্টি দাঁড়াই গেছে ওখানে, এক একটা বাম পার্টি দেখবেন আপনি আধা ঘন্টা ধরে বক্তৃতা দিচ্ছে, ওই বক্তৃতা দিয়ে তার কি লাভ? তাহলে এখন রেজাল্টটা কি? এখন রেজাল্ট হল উচিত ছিল কি বলে আপনাকে, জি প্লিজ। যা করছে সনদের সংস্কার যেটা করছে এই সংস্কারটা আমি মনে করি সর্বোত্তম সংস্কার না, এর চেয়ে ভালো সংস্কার হওয়া সম্ভব আমি মনে করি। তাদের উচিত ছিল সেই সংস্কারটা নির্বাচিত যে সংসদ তাদের হাতে উঠাই দেওয়া, যে আমরা এই সংস্কার করছি, আপনারা ঠিক করেন, আপনারা আমাদের কয়টা নেবেন নেন, কয়টা নেবেন না আপনাদের ব্যাপার। এরা যেটা প্রথম যেটা করছে সেটা হলো গণভোটে দিয়া তারা বিএনপির ইগোতে আঘাত করছে। সিম্পল কথা, কিন্তু বিএনপি যেটা মানে না এটাকে মুখে বলতে হবে। যখন সংস্কার প্রক্রিয়া চলে তখনও তো বিএনপির 31 দফা তারা সারা দেশে করেছে তাদের কর্মসূচি, আবার গণভোটে হ্যাঁ দিতেও বলেছে। তারা কি এক গণভোটে হাত দিতে বলছে এই কারণে যে বিএনপির মনের থেকে বলে নাই, বিএনপি মনে করছে আমাদেরকে ব্ল্যাকমেল করা হচ্ছে। এখন ওইটা কি আমরা দেখবো কোনটা মন থেকে বলছে কোনটা মুখ থেকে বলছে বলে না, সেটা এক কথা, আপনি দেখবেন না, কিন্তু এখন তো তারা মানতেছে না। এখন বুঝেন নাই তারা যে মনের থেকে বলে নাই, এখন তো বুঝতেছেন না। আমরা তো এখনো সংসদে হয়তো তারা পাসপোর্ট, আমি বলি কি হবে, সংসদ শুরু হওয়ার পরে তাদের 31 দফা একদিকে রাখবে, জুলাই সনদ আরেকদিকে রাখবে, পৃষ্ঠার পর পৃষ্ঠা মিলাবে, যেগুলো 31 দফার সঙ্গে মিলবে সেগুলো তারা গ্রহণ করবে, যেগুলি মিলবে না সেগুলি আলহামদুলিল্লাহ আলোচনা শেষ। ওকে, আমরা অনেক আগে থেকে বলতেছি। আচ্ছা একদম জুলাই জাতীয় সনদ, এই যে আমি বার করছি লেখা আছে দেখেন, যেমন উচ্চ কক্ষে, 30 সেকেন্ডে উচ্চ কক্ষে ওখানে সিদ্ধান্ত হয়েছে আনুপাতিক হারে সংসদে যা পাবে ওইভাবে হবে। এখানে আসে 24টা দল একমত হয়েছে, বিএনপি নোট অফ আর ডিসেন্ট দেওয়া, বিএনপি সহ 7টা দল নোট অফ ডিসেন্ট দিয়েছে। নোট, এই যে দেখেন নোট, অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করে। অনেক ধন্যবাদ। আমরা আরো স্পষ্ট হব পরের আলোচনায়। জুলাই সনদ আমরা যেটা স্বাক্ষর করেছি এটা অক্ষরে অক্ষরে। অনেক ধন্যবাদ এম এ আজিজ, মাসুদ কামাল এবং সামান্তা শারমিন, এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এই ছিল আজকের মুক্তবাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।